আম, একটু দেরি করে শুরু হলেও আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেশন, সেটা হচ্ছে 42nd স্পেশাল বিসিএস এর মেডিকেল সায়েন্সের যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে সলভ করা হচ্ছিল। আমি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে প্রথম 40টা কোয়েশ্চেন সলভ করা হয়েছে, আর কিছু কোয়েশ্চেন সলভ করা বাকি আছে, সেগুলো নিয়ে আজকে আমাদের সাথে একটু বসবো। অ্যাকচুয়ালি এগুলো ডিসকাশন ক্লাস, এখানে এমন কোনো থিওরি বা এরকম কিছু ক্লাস দেবো না। এটা জাস্ট একটা কনসেপশন দেয়া, যেটা আমি আপনাদেরকে 39 স্পেশাল বিসিএস এর মেডিকেল সায়েন্স যখন পড়িয়েছিলাম। আমি তো একদিনে 100টা পড়িয়েছিলাম, এখানে দেখলাম যে অল্প অল্প করে পড়াচ্ছে। আমার মনে হয় একদিন 100টা খুব বেশি লোড হয়ে যায়, অল্প অল্প করে পড়ানোই বেটার। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা একটু আপনাদেরকে একটা কনসেপ্ট দেখাচ্ছি যে সামনে যে স্পেশাল বিসিএস পরীক্ষার একটা কথা শোনা যাচ্ছে, সেটা যে 2000 ডাক্তার নিয়োগ হবে, এটা খুবই ক্রুশাল একটা ঘটনা। কত দুইটা বিসিএস 39 এবং 42 কোভিড সময়কালীন খুব প্রয়োজনীয় ছিল, যে সময় অনেক দুই ধাপে অনেকগুলো ডক্টর নেওয়া হয়েছিল। সেরকমই একটা পার্সপেক্টিভ একবার হয়তো নাই, কিন্তু ডাক্তার কিন্তু প্রয়োজন উপজেলা হাসপাতালগুলোতে, সেই উদ্দেশ্যে কিন্তু 2000 ডাক্তার নিয়োগ, এটা আমি বলবো বর্তমান সময়ে একটা বিরাট অপরচুনিটি। এবং আমরা জানি যে আপনারা সেই অপরচুনিটি কোনোভাবেই স্কিপ করবেন না। সেজন্য প্রথম থেকে একটু সিরিয়াসলি দেখা, খুবই সহজ জিনিস। জাস্ট একটু রিক্যাপিচুলেট করা যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। খুব বেশি ভয়ের কিছু নাই, এমন কোনো কঠিন কোশ্চেন, খুব ডিপ নলেজ লেভেলের কোশ্চেন, ব্রেন স্টর্মিং কোশ্চেন এমন প্রশ্ন দিবে না। আবার একটু পড়াশোনা না করলে সেই কোশ্চেনটাও পারা যাবে না যেটা আসবে। সেজন্য একটু ধারণা রাখা যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেই উদ্দেশ্যে আমরা আজকের ক্লাসটা একটু আপনাদের কোঅপারেশন চাচ্ছি। আশা করি আপনারা আপনাদের কোঅপারেট করবেন। আমরা কোশ্চেন গুলো দেখাবো এবং আপনারাও পার্টিসিপেট করবেন, আমিও একটু কথাবার্তা বলবো, তাতে করে দেখা যাবে যে আমাদের ইনফরমেশন এক্সচেঞ্জ হবে, আমাদের নলেজ গুলো রিক্যাপিচুলেট হবে, পরীক্ষা ভীতি দূর হবে, সামনের পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা বুঝতে পারবো। যেহেতু আমি 39তম বিসিএস এর মানে কোশ্চেন আপনাদেরকে সলভ করেছি, এবং আমি পার্সোনালি 42তম বিসিএস এর যখন পরীক্ষা চলছিল তখনকারও আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইড এর যাত্রা তখন শুরু। স্পেশাল বিসিএস তখনকার থেকেই আমি মেন্টর এখানকার। তো তখন প্রায় অসংখ্য, বলা যায় প্রায় 30 থেকে 35টা ক্লাস আমি নিয়েছিলাম। মেডিকেল সায়েন্স এবং জেনারেল পার্টেরও কিছু ক্লাস নিয়েছিলাম। আমার মনে আছে যে ওই সময়টাতে অনেক ক্লাস নেওয়া হয়েছিল, এবং স্টুডেন্ট যারা ছিল বা ডক্টর ভাই বোনেরা যারা ছিল তারা যথেষ্ট উপকৃত হয়েছিল পরীক্ষা করতে, কারণ এরকম একটা স্পেশাল বিসিএস তখন প্রথম দিককার। এখন তো স্পেশাল বিসিএস দিতে দিতে সবার একটা ধারণা চলে আসছে যে কেমন হতে পারে। তো আসেন আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি বা একটু নলেজ গুলো নিজেদের শেয়ার করি। একটা কোশ্চেন আসছে 141 নম্বর। আমরা পরে প্রথম ক্লাসে ঢুকে যাচ্ছি। কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার খুব কমন, তাই না বলেন? উপজেলা লেভেলে কাজ করতে গেলে যে কোনো জ্বরেই প্রথমেই সবার ধারণা যে তার টাইফয়েড জ্বর হয়েছে, 2-3 দিনের মধ্যে জ্বর না কমলে প্রথমেই যে টেস্টটা সবাই করে ফেলে ভিডাল টেস্ট, এটা অ্যাবসলিউটলি বোগাস একটা টেস্ট। তো সেই টেস্ট মানে গ্রাম বাংলায় আপনি গ্রাম অঞ্চলে কাজ করতে গেলে ভিডাল টেস্টই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট টু ডায়াগনোস টাইফয়েড ফিভার। এক একজনের একাধিকবার টাইফয়েড ফিভার হয়, এবং এই টাইটার 160 হলেই তারা টাইফয়েড ডায়াগনোসিস করে ফেলে। বাট এরকম ফালতু টাইফয়েড না, অ্যাকচুয়ালি যেটা ট্রু টাইফয়েড, সেই টাইফয়েড কিন্তু ভালো অনেক অনেক কমপ্লিকেশন আছে। সেই কমপ্লিকেশন গুলোর মধ্যে এই অপশন গুলোর মধ্যে কোনটা অপশন হতে পারে? আমার মনে হয় এটা কোনো কঠিন কোশ্চেন না, আমি জানি এটা আপনারা সবাই পারবেন। আমার মনে হয় না পারার কিছু নেই, আমি বলবো সবাই অ্যান্সার দিবেন চ্যাট বক্স। এবং যারা লাইভ আমাদের জুমে যারা আছেন তারা তো চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। আর যারা আমাদের লাইভ সেশনে আছেন তারা কমেন্টে জানাবেন যে কি অ্যান্সার এই কোশ্চেনের হতে পারে। আমি সবারই স্পন্টেনিয়াস রেসপন্স এবং পার্টিসিপেশন চাচ্ছি, তাতে করে ক্লাসটা আরো এনার্জেটিক হবে, ফ্রুটফুল হবে, নিজেদের লাভ হবে। ওকে, ওকে। সো সবাই একটু কমেন্ট করেন। আমাদের এখানে লাইভে অলমোস্ট 72 জনের মতো উপস্থিত আছেন, আর আমাদের জুম সেশনে অলমোস্ট 30+ ডক্টর আমাদের সাথে যুক্ত আছে। তো কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার, আপনাদের থেকে অ্যান্সার আশা করছি। অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছেন চ্যাট বক্সে, ভেরি গুড। যে কয়জন অ্যান্সার দিয়েছেন সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে আইলিয়াল পারফোরেশন। পিয়ার্স প্যাচ নামে একটা জিনিস আছে, আপনারা জানেন। এই লিম্ফ নোডে এই টাইফয়েড গুলো রিজার্ভার হিসেবে কাজ করে, সেখান থেকে আইলিয়াল পারফোরেশন হতে পারে। সো ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার ইজ আইলিয়াল পারফোরেশন। থার্ড, অ্যাওরটিক আর্চ ডেরিভেটিভস। তাহলে অ্যাওরটিক আর্চ ডেরিভেটিভস, এটা আমি ওই যে নন ক্যাডারের ক্লাস নিচ্ছিলাম অ্যানাটমি, সেজন্য আমি বলছি যে অ্যাওরটিক আর্চ, তারপরে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন একটা না একটা আসবেই, এই দুইটা বক্স থেকে যদি আপনি পড়ে যান তাহলে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, একটা প্রশ্ন আপনি কমন পাবেনই। তো এই অ্যাওরটিক আর্চ গুলো কিন্তু পড়ে ফেলতে হবে। অ্যাওরটিক আর্চ কয়টা আছে বলেন? কয়টা অ্যাওরটিক আর্চ আছে?
সেই অ্যাওরটিক আর্চ গুলো আমি সুন্দর করে পড়িয়ে দিয়েছি, এবং যদি একটু নেমোনিক দিয়ে পড়া যায় সেটাও ভালো, বাট আলটিমেটলি এটা কিন্তু লাগবে। ঠিক আছে, 5টা অ্যাওরটিক আর্চ আছে, সেই অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস গুলো মুখস্থ রাখতে হবে। তো আমাদের প্রশ্নটা ছিল থার্ড অ্যাওরটিক আর্চ ডেরিভেটিভস। তাহলে থার্ড অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস কি কি আছে? পালমোনারি ট্রাঙ্ক, সাবক্লেভিয়ান আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, তাহলে বলেন থার্ড অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস কোনটা? অ্যান্সার দিচ্ছি আমি। ওকে, তাহলে এই 142-এর অ্যান্সার কিন্তু আমি পাচ্ছি না। 142-এর অ্যান্সার কিন্তু করতে হবে। এটার অ্যান্সার একটু কম পাওয়া যাচ্ছে, অ্যাওরটিক আর্চ ডেরিভেটিভসটা। আসলে অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস, থার্ড অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাওরটিক আর্চ, থার্ড অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস হচ্ছে কমন ক্যারোটিড এবং তার দুইটা ব্রাঞ্চ, ইন্টারনাল ক্যারোটিড প্রক্সিমাল পার্ট আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড। ঠিক আছে, আর ফোর্থ ক্যারোটিড আর্চ, সেইটার ব্রাঞ্চ হচ্ছে আপনার লেফট সাইডে হচ্ছে পার্ট অফ দ্য অ্যাওর্টা, আর রাইট সাইডে হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্য রাইট সাবক্লিভিয়ান আর্টারি। আর সিক্স অ্যাওরটিক আর্চ, ফিফথটা অবসোলেট হয়ে যাবে। সিক্স অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভস পালমোনারি আর্টারি দুই পাশে। তাহলে পালমোনারি ট্রাঙ্ক এটা সিক্স আর্চ, সাবক্লিভিয়ান আর্টারি ফোর্থ আর্চ, পালমোনারি আর্টারিও সিক্স আর্চ, বাট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে থার্ড আর্চ। তাহলে থার্ড অ্যাওরটিক ডেরিভেটিভস, এটা কিন্তু অনেকেই জানা ছিল না। তাহলে এই অ্যাওরটিক আর্চের ডেরিভেটিভ যদি ছকটা মুখস্থ না করা যায়, পারা যাবে না। সো আমাদের কিন্তু অবশ্যই অ্যানাটমি থেকে জানতে হবে, অ্যানাটমি পড়াশোনা করতে হবে। আর regurgitant aortic valve in a non-functioning heart causes decrease in diastolic pressure, decrease in heart rate, systolic murmur, decrease in systolic blood pressure. প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করেন। রিগার্জিটেন্ট অ্যাওরটিক ভালভ, তার মানে সহজ কথা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন। এখন অ্যাওরটিক রিগার্জিটেশনে ভালভ ইন এ নন ফাংশনিং হার্ট কি কি করতে পারে? অ্যাওরটিক রিগার্জিটেশনে আমরা জানি যে কি ধরনের মারমার পাই, তাই না? আমরা অ্যাওরটিক রিগার্জিটেশনে কি ডায়াস্টোলিক মারমার পাই নাকি সিস্টোলিক মারমার পাই? আমরা পাই হচ্ছে অনেক ধরনের মারমারই আমরা পাই, বাট মূলত আমরা বলবো হচ্ছে এন্ড ডায়াস্টোলিক মারমার। ঠিক আছে, বা আর্লি ডায়াস্টোলিক মারমার এরকম বলে। তো আর্লি ডায়াস্টোলিক মারমার এইটা হচ্ছে মূলত আমরা পাই। তাহলে আমরা এইটা আমরা বাদ দিতে পারি, সিস্টোলিক মারমার আমরা পাই না, এটুকু মোটামুটি শিওর। আচ্ছা, আমরা জানি যে অ্যাওরটিক রিগার্জিটেশনে পালস প্রেশারটা অনেক কিন্তু বেশি হয়, কারণ সেখানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যায়, যার কারণে পালস প্রেশারটা বড় হয়ে যায়। হার্ট রেট কিন্তু ডিক্রিজ হয় না, বরং ইনক্রিজ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 143 থেকে সিস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজ কথাটা ভুল, ডিক্রিজ ইন হার্ট রেট কথাটা ভুল, বাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজ হয়, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাওরটিক রিগার্জিটেশনের মারমার কি আমাদের কল হচ্ছে ডিক্রিজ ইন ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে, ওকে, পরেরটায় চলে আসি। ইনসুলিন কজেস, এই কোশ্চেনটা কিন্তু আমরা 39তম বিসিএস এর যে ইয়াদ ছিল, সেখানে যে মেডিকেল সায়েন্সের কোশ্চেন ছিল সেখানেও কিন্তু পেয়েছিলাম যে ইনসুলিনের কাজ কি। তাহলে দেখেন, ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস করছে, লিপোলাইসিস করছে, ব্রেকডাউন অফ প্রোটিন করছে, পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাচ্ছে। কোন কাজটা ইনসুলিন করছে? আমার মনে হয় এই প্রশ্নটা সবারই পারবে, না পারার আমি কোনো কারণ দেখি না। খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুব বেসিক ফিজিওলজির একটা কোশ্চেন। তাহলে দেখেন, খুব সহজ কোয়েশ্চেন, কিন্তু অনেকেই কিন্তু আমাদের মনে পড়তেছে না যে ইনসুলিন কি করে। তাহলে আমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবই কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদের পড়াশোনার মধ্যে কিন্তু থাকতে হবে। এক্সক্লুসিভ এডুকেশন 8-এর কিন্তু অলরেডি নন ক্যাডারের ব্যাচ তো চলতেছে, 25 তারিখ থেকে স্পেশাল বিসিএস এর ব্যাচ শুরু হবে। আশা করি আপনারা সেখানে থাকার চেষ্টা করবেন। এছাড়া রেসিডেন্সির অ্যাপোলো ব্যাচ চলতেছে, নতুন ব্যাচ শুরু হবে 20 তারিখ থেকে। রেসিডেন্সির প্রিপারেশনও নিতে হবে, এবং রেসিডেন্সির জন্য যে কোশ্চেন ব্যাংক আছে আপনাদের জন্য, এই কোশ্চেন ব্যাংকটা যথেষ্ট ভালো একটা কোশ্চেন ব্যাংক। আমি আশা করবো আপনারা এই কোশ্চেন ব্যাংকটা সংগ্রহ করবেন, রেসিডেন্সির জন্য আপনার যথেষ্ট কাজ দেবে। নট অনলি দ্যাট, আমরা যে বিসিএস নিয়ে আলোচনা করতেছি স্পেশাল বিসিএস, সেটার জন্য মেডিকেল সায়েন্সের কিন্তু একটা মানে আপনাদের গাইডলাইন একটা বই আছে। এই বইয়ের যতটুকু কোশ্চেন আছে, যতটুকু পোর্শন আছে, এইটুকু পড়তে যদি আপনি পারেন, আপনার কোনো টেক্সট বই আর পড়ার দরকার হবে না। শুধুমাত্র আমাদের মেডিকেল সায়েন্সের পোর্শনটা পড়লেই আপনি স্পেশাল বিসিএস এর এডুকেট প্রিপারেশন হবে। আপনারা এক্সক্লুসিভ এডুকেশন এইটি আমাদের ক্লাসে, এই ক্লাসের কমেন্ট সেকশনে যদি লেখেন যার যেটা দরকার, কারো যদি দরকার রেসিডেন্সি কোশ্চেন ব্যাংক, সেটা লিখবেন।
আপনার ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। আপনার যদি মনে হয় যে না, আমার মেডিকেল সায়েন্সের মেডিকেল সায়েন্স ফর বিসিএস কোশ্চেন ব্যাংক দরকার, সেটা কমেন্টে লিখবেন, সেটা আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। আর ব্যাচের কথা তো বললামই। সো ইনসুলিন কজেস, ভেরি গুড, এন্ট্রি অফ পটাশিয়াম ইন্টু সেল, পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায় হাইপোক্যালিমিয়া করে। এই জন্য আমরা দেখছি হাইপার ক্যালিমিয়ার চিকিৎসায় কিন্তু ইনসুলিন আমরা দিয়ে থাকি। ভিটামিন কে ইজ নেসেসারি ফর দ্য সিনথেসিস অফ, আমরা জানি ভিটামিন কে কতগুলা ফ্যাক্টর তৈরি করে, 2, 7, 9, 10। তাহলে আমাদের মধ্যে এখানে আছে 2, তাহলে ফ্যাক্টর 2 এখানে কিন্তু তৈরি করে। ফ্যাক্টর 2, সরি দাগানোটা একটু ভুল, এইভাবে ফ্যাক্টর 2 সে তৈরি করে। Causes of high ESR is polycythemia, sickle cell anemia, multiple myeloma, hereditary spherocytosis. এটা না পারার কোনো কারণ নেই, আমরা অনেক সময় ফিজিওলজিতে বা হেমাটোলজিতেও পড়ছি হাই স্কাই ইএসআর এর কজ, তার মধ্যে একটা অন্যতম কজ ছিল মাল্টিপল মায়োলোমা। নিশ্চয়ই মনে আছে আপনাদের, মাল্টিপল মায়োলোমাতে অনেক ইএসআর বাড়ে, পলিসাইথেমিয়া সিকল সেল অ্যানিমিয়াতে কিন্তু ইএসআর কম। ওকে, ফিচার্স অফ অ্যাওর্টিক স্টেনোসিস, একটু আগে আমরা করলাম অ্যাওর্টিক রিগার্জিটেশন, দেখেন আবার একটা ভালভুলার হার্ট ডিজিজ চলে আসছে, সেটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। তো অ্যাওর্টিক স্টেনোসিস এর কতগুলো অপশন আছে এখানে, ইরেগুলার পালস, হেভিং অ্যাপেক্স বিট, লেফট প্যারাস্টার্নাল হিপ, মিড ডায়াস্টলিক মার্ক। তাহলে আমরা একটু আগে পড়ছি অ্যাওর্টিক রিগার্জিটেশন ছিল ডায়াস্টলিক মার্ক, একই ভালভের স্টেনোসিস অবশ্যই সেটা ডায়াস্টলিক মারমার হবে না। আমরা জানি অ্যাওর্টিক স্টেনোসিসে পাওয়া যায় ইজেকশন সিস্টোলিক মারমার, ESM, তাহলে এটা অবশ্যই না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস এর কারণে লেফট ভেন্ট্রিকুলারের প্রেসার বাড়ে, প্রেসার বাড়লে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। লেফট প্যারাস্টার্নাল হিপ সেখানে পাওয়া যায় যেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। অ্যাওর্টিক স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, সো আমরা লেফট প্যারাস্টার্নাল হিপ পাবো না। ইরেগুলার পালস সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিসের কাজ না, অ্যাওর্টিক স্টেনোসিসে সাধারণত পাওয়া যায় স্লো রাইজিং পালস বা অ্যানাক্রোটিক পালস। আর হিভিং অ্যাপেক্স বিট, হার্টটা যখন বড় হয় তখন সেখানে অ্যাপেক্স বিটের ক্যারেক্টারটা হয় হিভিং টাইপ। এখানে প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড হলে পাওয়া যায় তো আপনার থ্রাস্টিং অ্যাপেক্স বিট, কিন্তু এখানে যেহেতু প্রেসার ওভারলোড হয় এখানে পাওয়া যায় হিভিং অ্যাপেক্স বিট। সো এটার অ্যান্সার হচ্ছে হিভিং অ্যাপেক্স বিট। ভেরি গুড। তাহলে 147-এর সঠিক অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ হিভিং অ্যাপেক্স বিট। আপনারা কি অ্যান্সার দিচ্ছেন নাকি আমি একাই বকবক করে যাচ্ছি? একটু নিজেরাও অ্যান্সার দিবেন, আমার মনে হয় তাহলে ক্লাসটা আরো বেশি ফ্রুটফুল হবে আপনাদের জন্য। হ্যাঁ, অনেক রাত করে ক্লাস হচ্ছে কথাটা সত্য, অনেকে হয়তো ঘুমায় যাচ্ছেন, কিন্তু আসলে সব রোজার দিনে বোঝেনি তো, অনেক কিছু থাকে, ইফতার থাকে, কারো হয়তো ইফতার পার্টি থাকে, নামাজও থাকে অনেকের, সো সেগুলো করে আসতে আসতে একটু দেরি হয়। তো এই কটা দিন একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, সবকিছু একসাথে পড়ে গেছে। নন ক্যাডারের একটা নিয়োগের পরীক্ষার জন্য অনেকে প্রিপারেশন নিচ্ছেন, আবার এই স্পেশাল বিসিএস এর মধ্যে চলে আসছে সামনে তো, আর 2-3 মাস পরে জুলাই সেশনে অর্থাৎ পার্টনের জন্য সবাই উঠে পড়ে লাগবে, তার আবার 3-4 মাস পরে রেসিডেন্সির প্রিপারেশন। আসলে আমাদের ডক্টরদের লাইফে কোনো শান্তি নেই, একদম শান্তি নেই, জ্বালা আর জ্বালা, অনেক জ্বালা। এই জ্বালা যন্ত্রণা দূর করতে গেলে যেটা করতে হবে, তাড়াতাড়ি একটা সরকারি চাকরিতে ঢুকতে হবে, আর একটা ডিগ্রি করে ফেলতে হবে, যে ডিগ্রি হোক। এই এমডি করতে হবে এমন কোনো কথা নেই, আপনি ডিপ্লোমা করেন তাও একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন ছাড়া কোনো মূল্য নাই, কিচ্ছু করার নাই, কিছু করার নাই, পোস্ট গ্রাজুয়েশন আপনার লাগবে, তা না হলে আপনার খুব কষ্ট। পলিসাইথেমিয়া অকার্স ইন হাইপোক্সিয়া, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ম্যালনিউট্রিশন। পলিসাইথেমিয়া কোন কোন ডিজিজে এর মধ্যে কোনটাতে হইতে পারে? হ্যাঁ, এটা তো আমরা মোটামুটি জানি যে হাইপোক্সিয়া, ক্রনিক হাইপোক্সিয়া হলে আমাদের কিডনি থেকে একটা হরমোন সেক্রেশন হয়, সেটাকে বলে ইরাইথ্রোপোয়েটিন। তো ইরাইথ্রোপোয়েটিন সেক্রেশনের কারণে আলটিমেটলি আমাদের আরবিসি প্রোডাকশন বাড়ে এবং হিমাটোক্রিট বাড়ে, যেটাকেই আমরা বলি সেকেন্ডারি পলিসাইথেমিয়া। সুতরাং হাইপোক্সিয়া হলে পলিসাইথেমিয়া হয়। যেমন সিওপিডি রোগী, সিওপিডি রোগীদের কিন্তু আপনি দেখবেন হিমোগ্লোবিন বেশি থাকে, 17-18 হিমোগ্লোবিন, হেমাটোক্রিট 50-55 এরকম। সুতরাং ক্রনিক হাইপোক্সিয়া হলে পলিসাইথেমিয়া। মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্স, এই তো সেই দিনও পড়াচ্ছিলাম অ্যানাটমিতে যে মিডিয়াল মানে ট্রাঙ্ক গুলো, সরি আপনার মিডিয়াল ট্রাঙ্ক, পোস্টেরিয়র আর হচ্ছে ল্যাটারাল, এই ট্রাঙ্ক গুলো থেকে কি কি আসে, ব্রাকিয়াল প্লেক্সুলার এগুলো রুট গুলো থেকে কি কি আসে, ব্রাঞ্চ গুলো থেকে কি কি নার্ভ তৈরি হয়, এগুলো পড়াচ্ছিলাম ব্রাকিয়াল প্লেক্সাসে। সো মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস গিভ রাইজ টু রেডিয়াল নার্ভ, থোরাকোস্টাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোর আর্ম, আর হচ্ছে এক্সিলারি নার্ভ। তাহলে এটার অ্যান্সার দিয়ে ফেলেন তো ঝটপট, আমার মনে হয় এটা সবাই পারবে। ব্রাকিয়াল প্লেক্সাস
অ্যানাটমি। কয়টা ট্রাঙ্ক আছে বলেন, ট্রাঙ্ক গুলার নাম বলেন একটু please। তাইলে বোঝা যাবে যে কতটুকু মনে আছে। তাইলে কি কেউ তো বলছেন না, একটু বলেন, সবাই একটু রেসপন্স করেন। প্রশ্ন কি বলেছে? আসলে কোশ্চেনটা কিছুটা ভুল আছে এখানে। আসলে মিডিল বললে ভালো হইতো। হ্যাঁ, ট্রাঙ্ক তো আসলে তিনটা: আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক, আর হচ্ছে লোয়ার ট্রাঙ্ক। ঠিক আছে না? অ্যান্সারটা দ্রুত লেখেন সবাই, দেখতে পাচ্ছি না আপনাদের অ্যান্সার। সুপিরিয়র, মিডিল, আর হচ্ছে ইনফিরিয়র ট্রাঙ্ক। আর যদি আপনি কর্ড চিন্তা করেন তাহলে হচ্ছে কর্ডের মধ্যে ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড, আর হচ্ছে মিডিয়াল কর্ড। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে মিডিয়াল ট্রাঙ্ক থেকে এখানে ইনফিরিয়র, মিডিল, সুপিরিয়র এবং ইনফিরিয়র তিনটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে প্রশ্নটা আসলে একটু ভুল ভাবে আমি মনে হয় ইন্টারপ্রিট করা হচ্ছে। কোশ্চেনটা এটা বললে ভালো হইতো যে মিডিয়াল ট্রাঙ্ক মানে মিডিল ট্রাঙ্ক থেকে কোনটা আসে। এখন মিডিল ট্রাঙ্ক থেকে অবশ্য অনেকগুলাই আসে, তো ঠিক। রেডিয়াল নার্ভ। আচ্ছা, আমি আরেকটু সহজ করে দিই। এখানে কোশ্চেনে যেটা আসলে যেটা বলা হয়েছে, মিডিয়াল বলতে এখানে বলা হয়েছে লোয়ার ট্রাঙ্ক, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। হ্যাঁ, মানে ওরা আপার ট্রাঙ্ককে বলতে চাচ্ছে ল্যাটারাল ট্রাঙ্ক, আর লোয়ার ট্রাঙ্কটাকে বলতে চাচ্ছে মিডিয়াল ট্রাঙ্ক, আর মাঝখানে যেটা ওটা মিডিলকে মিডিলই বলতেছে। হ্যাঁ, এটা মিডিল ধরার কারণ নেই। মিডিয়াল ট্রাঙ্ক বলতে এখানে লোয়ার ট্রাঙ্ক বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো লোয়ার ট্রাঙ্ক থেকে ব্রাকিয়াল প্লেক্সাসের কোনটা আসে? আমরা জানি মিডিয়াল ট্রাঙ্ক থেকে দুই দিকেই যায়। মিডিয়াল ট্রাঙ্ক থেকে আপনার একটা ব্রাঞ্চ চলে যায় হচ্ছে ল্যাটারাল কর্ডের সাথে মিলে যায়, আর ল্যাটারাল কর্ডের একটা ব্রাঞ্চ এসে পোস্টেরিয়র মানে পোস্টেরিয়র কর্ডের সাথে এসে মিলে যায়। তো সেখান থেকে এক্সিলারি নার্ভও তৈরি হয়, রেডিয়াল নার্ভও তৈরি হয়। কিন্তু লোয়ার ট্রাঙ্ক থেকে অনেকগুলো নার্ভই তৈরি হয়, যার মধ্যে একটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অর ফোরা। এটার সাথে অন্য কারো সংযোগ নেই। সুতরাং এইটার অ্যান্সার হবে হচ্ছে মিডিয়াল ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস বলতে লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস বোঝাতে, যেখান থেকে তৈরি হয় মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অর ফোরা। ওকে, ঠিক আছে। সামনে আগাই আমরা। জন্ডিস উইদিন 24 আওয়ার্স এইচ। উইদিন 24 আওয়ার্স এ জন্ডিস, এভিয়ান কম্পিটিবিলিটি, সেপ্টিসেমিয়া, হেপাটাইটিস, হেরিডিটারি রেসপিরেটরি। নিঃসন্দেহে এবিও ইনকম্পিটিবিলিটির কারণেই হইতো। ঠিক আছে, ভেরি গুড, অনেকেই পাচ্ছেন। হুইচ অ্যান্টি ডায়াবেটিক কজেস ওয়েট লস? পায়োগ্লিটাজন, লিরাগ্লুটাইড, ভিলডাগ্লিপটিন, রেপা গ্লিনিড। ওয়েট লস করে কে? খুব ভালো একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এখানে অনেকে হয়তো আশা করছিল যে মেটফরমিন কেন দিল না। মেটফরমিন দেয় নাই কারণ মেটফরমিন আপনারা সবাই জানেন। তাহলে কোনটা ওয়েট লস করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা জানি যে লিনাগ্লিপটিন, ভিল্ডাগ্লিপটিন এগুলো হচ্ছে ওয়েট নিউট্রাল, ওয়েট লস মোটেও করে না। ওকে, পায়োগ্লিটাজন, রোসিগ্লিটাজন এরা হচ্ছে অনেকটা সালফোনাইল ইউরিয়ার মতো, ইনসুলিনের মতো, এরা হচ্ছে ওয়েট বাড়ায়। তাহলে ওয়েট বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করে। বাকি থাকে হচ্ছে লিরাগ্লুটাইড, SGL2 ইনহিবিটর, আর হচ্ছে রেপাগ্লিনিট। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে ওয়েট লস করে কোনটা? এইটা আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। তাহলে হ্যাঁ, গুড, SGL2 ইনহিবিটর এইটা হচ্ছে লিরাগ্লুটাইড, এ হচ্ছে ওয়েট লস করে। রেপাগ্লিনিট কিন্তু ওয়েট লস করে, ভিল্লাগ্লুটাইড কিন্তু ওয়েট নিউট্রাল, বায়োগ্লুটাজন ওয়েট গেইন করে, বাট লিরাগ্লুটাইড, SGL2 ইনহিবিটর এইটা কিন্তু আপনার ওয়েট কমায়। ওকে, সেরেবেলার লেশন কজেস, এটা তো সবাই পারবেন। স্প্যাস্টিসিটি, রিজিডিটি, ইন্টেনশন ট্রেমর, স্লো গেইট। তাহলে স্প্যাস্টিসিটি, রিজিডিটি এগুলো হয় সাধারণত আপনার বেজাল গ্যাংলিয়া লেশন হলে, পার্কিনসন ডিজিজ হলে, তাই না?
আর স্লো গেইট, এটাও ফ্যাসিনেটিং গেইট পার্কিনসনে হয়। সেরেবেলার লেশন হলে হয়তো হচ্ছে ড্রাঙ্কেন গেইট, তাই না? সেরেবেলার গেইট। ইন্টেনশন ট্রেমর, এটা কিন্তু সেরেবেলার লেশনের একটা অন্যতম অংশ। ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছেন সি। থ্যাংক ইউ। বেন্স জোন্স প্রোটিনস আর, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হেভি চেইন ইমিউনোগ্লোবুলিন found in urine of multiple myeloma associated with mononuclear antibody precipitated by boiling. ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বেন্স জোন্স প্রোটিন, তাই না? এটা মোটামুটি কোন ডিজিজের সাথে সম্পর্কিত আমরা সবাই জানি, এটুকু যদি মনে রাখা যায় তাও পারা হচ্ছে খুব বেসিক কোয়েশ্চেন। মাল্টিপল আয়োলোমায় ইউরিনে পাওয়া যায়। এটা মোটেও হেভি চেইন না, এটা অ্যাকচুয়ালি লাইট চেইন ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে। আর এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটেড উইথ পলিক্লোনাল গ্যামোপ্যাথি মাল্টিপল মাইলোমা, নট মোনোনিউক্লিয়ার। ঠিক আছে, ওকে। এক্সিলারি নার্ভ সাপ্লাই, কোথায় কোথায় এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়? অ্যানাটমি আরেকটা কোয়েশ্চেন। অ্যানাটমি কিন্তু ভালো করে পড়তে হবে। যেমন দেখেন, এখান থেকে একটা নার্ভ সাপ্লাইয়ের কোয়েশ্চেন দিল, তাহলে এক্সিলারি নার্ভের সাপ্লাইটা খুব ভালো করে জানতে হবে যে কোথায় কোথায় এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয় একটা তো আমরা জানি যে ডেল্টয়েড মাসল, এটা আমরা জানি যে আমাদের ডেল্টয়েডে এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়। কিন্তু দুঃখের বিষয়, এখানে ডেল্টয়েড মাসলটা নাই। কিন্তু তার বদলে পেক্টোরালিস মেজর মাইনর আছে, টেরিস মেজর মাইনর আছে। এর মধ্যে শুধুমাত্র টেরিস মাইনর, সেখানেই হচ্ছে আপনার এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে টেরিস মাইনর। ওকে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এটা আমরা জানি। হাইপোথাইরয়েডিজম হলে আমরা অ্যাটলিস্ট এটা জানি যে টিএসএইচ আর টি4, হ্যাঁ, টি3 বা টি4 হাইপোথাইরয়েডিজমে কমবে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হলে টি4 যেহেতু কমে গেছে, টিএসএইচ বেড়ে যেত। কিন্তু সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমটা হচ্ছে পিটুইটারিতে সমস্যা। পিটুইটারিতে টিএসএইচ কমে গেছে, যার কারণে ফলশ্রুতিতে টি4টা কমে গেছে। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সো টিএসএইচ এবং এফটি4 দুইটাই কম। এটি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পিকচার। ওকে, সহজ জিনিস, না বোঝার কোনো কারণ নেই। ইসিজি কজে চেঞ্জেস ইন হাইপার ক্যালেমিয়া, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এসটি ডিপ্রেশন, শর্ট কিউআরএস, টল টি ওয়েভ, পটাশিয়াম লেভেল 5.5 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট। কোয়েশ্চেনটা দিছে ইসিজি চেঞ্জ, তাহলে পটাশিয়াম লেভেল কত সেটা তো এখানে ফ্যাক্ট না। ঠিক আছে, এই পটাশিয়াম লেভেল কত বেশি হলে এটা হয়, এখানে ফ্যাক্ট না। কথা হচ্ছে যে ইসিজি চেঞ্জটা কি? ইসিজি চেঞ্জ এসটি ডিপ্রেশন হয়, শর্ট কিউআরএস হয়, নাকি টল টি ওয়েভ হাইপার ক্যালিমিয়াতে কি? তাহলে অ্যাটলিস্ট এইটুকু আমাদের জানা আছে যে ইসি হাইপার ক্যালিমিয়াতে টি ওয়েভটা কেমন। ভেরি গুড, টল টি ওয়েভ, এটা হচ্ছে হাইপার ক্যালিমিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। ওকে। কিল্ড ভ্যাকসিন আর এক্সেপ্ট, মানে এখানে যে অপশন গুলো থাকবে তার মধ্যে সবাই কিল্ড ভ্যাকসিন, এক্সেপ্ট কোনটা লাইভ ভ্যাকসিন। তাহলে দেখেন, স্মল পক্স, কোভিড-19, পোলিও, রুবেলা, এগুলোর মধ্যে কোনটা কিল ভ্যাকসিন না? এইটা হচ্ছে আপনাদের কাছে কোয়েশ্চেন। ঠিক আছে, এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সারটা কিন্তু একটু কঠিন আছে। এমএমআর ভ্যাকসিন আছে না? এমএমআর ভ্যাকসিনে কি দেয়? মিজল, মামস, রুবেলা। এই ভ্যাকসিন গুলো কি বলেন তো? কিল ভ্যাকসিন না লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? এটা কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, আচ্ছা। এখন পোলিওতে অনেকে বলবেন, পোলিও তো দুই ধরনের ভ্যাকসিনই আছে। হ্যাঁ, পোলিওর ওরাল ভ্যাকসিন আছে, আবার ইনজেক্টেবল আছে। ওরালটা হচ্ছে লাইভ আর ইনজেক্টেবলটা হচ্ছে কিল। যেহেতু পোলিও দুই দিকেই আছে এবং আমাদের এখানে স্ট্রং অপশন হচ্ছে রুবেলা, সুতরাং আমাদের বলা উচিত স্মল পক্স তো অবশ্যই কিল ভ্যাকসিন, কোভিড-19 কিল ভ্যাকসিন, পোলিও দুইটাই আছে, কিন্তু রুবেলা সোললি হচ্ছে লাইভ ভ্যাকসিন। সো এটার অ্যান্সার হবে অবশ্যই রুবেলা। ঠিক আছে, একজন বলেছেন বোথ সি অ্যান্ড ডি, দুইটা অ্যান্সার তো অবশ্যই নিবে না। একটা অ্যান্সার দিতে গেলে আপনাকে বেস্ট অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে রুবেলা। রুবেলা হচ্ছে লাইভ ভ্যাকসিন। কন্টিনিউস ক্যাপিলারিজ আর ফাউন্ড ইন সেরেব্রাম, লিভার, লাং, পিটুইটারি গ্ল্যান্ড। কন্টিনিউস ক্যাপিলারি কোথায় কোথায় পাওয়া যায়? এটা একটা কোশ্চেন অনেকের মধ্যে কাজ করে। বলেন তো, কন্টিনিউস ক্যাপিলারি কোথায় কোথায় পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার অ্যান্সার দেন আগে, আগে এইটার অ্যান্সার দেন, তারপর আমি বলতেছি যে কন্টিনিউস ক্যাপিলারিজ কোথায় কোথায় পাওয়া যায়।
কন্টিনিউয়াস ক্যাপিলারিজ আর দ্য মোস্ট কমন টাইপস অফ ক্যাপিলারিজ ইন দ্য বডি, যেখানে আপনার কয়েকটা জায়গায় কন্টিনিউয়াস ক্যাপিলারিজ পাওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে MNLS। হ্যাঁ, মনে লস। হ্যাঁ, তার মানে মনে লস। মনে আমাদের সবসময় একটা লসের চিন্তা, এভাবে যদি মনে রাখতে পারেন তাহলে মনে থাকবে। এম তে মনে রাখবেন মাসল, এন তে মনে রাখবেন নার্ভাস টিস্যু, এল তে হচ্ছে লাং, এস তে হচ্ছে স্কিন। এই দুই তিন চারটা জায়গায় কন্টিনিউয়াস ক্যাপিলারিজ থাকে, এছাড়া কানেকটিভ টিস্যুতেও থাকে। ঠিক আছে, তাহলে এই আনইন্টারাপ্টেড এন্ডোথেলিয়াল লাইনিং উইথ টাইট জংশন গুলো থাকে এই জায়গাগুলো। তাহলে এখানকার মধ্যে আমাদের দেখেন, আমাদের আসলে সত্যি কথা বলতে দুইটা অপশন এখানে আছে। সত্যি কথা, যেমন সেরেব্রামও আছে বা লাংসও আছে, দুই জায়গায় কিন্তু আসলে কন্টিনিউস ক্যাপিটালে থাকে। যেমন সেরেব্রামে ব্লাড ব্রেন ব্যারিয়ারে থাকে, আবার লাংসেও থাকে। সো দুইটাই এখানে অ্যান্সার হতে পারে। আমি জানি না এই কোশ্চেনটা যথেষ্ট কন্ট্রোভার্সি, বাট আমি হলে এখানে অ্যান্সার দিয়ে আসতাম লাংস, কারণ এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, লাংসে যেহেতু রেসপিরেটরি মেমব্রেন থাকে, এখানে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ার, এখানেও কন্টিনিউস ক্যাপিলারিজ থাকে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে লাংস। এটা অ্যান্সার দিয়ে আসবে। ঠিক আছে, কন্টিনিউস ক্যাপিলারিজ। বাট সত্যি কথা হচ্ছে দুইটাই অ্যান্সার হতে পারে, সেরেব্রাম লাং। এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, যে কোশ্চেন করছে তার মাথায় কি ছিল আমি জানি না। অ্যান্টিবডি প্রেজেন্ট ইন হাইয়েস্ট পার্সেন্টেজ ইন নিউবর্ন, তাহলে নিউবর্নে কোন অ্যান্টিবডিটা বেশি থাকে? আমরা জানি নিউবর্নে মানে প্লাসেন্টা ক্রস করে কোন কোন অ্যান্টিবডি, কে লিখবেন? প্লাসেন্টা ক্রস করে কোন অ্যান্টিবডি? কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করে? কেউ বলতে পারলো না। হাই, ভেরি গুড, একজন লিখেছেন আইজিজি। হ্যাঁ, তাহলে আইজিজি যেহেতু প্লাসেন্টা ক্রস করে, নিউবর্নে আইজিজি বেশি থাকে। হুইচ অফ দ্য ফলোইং হরমোন এক্সিবিট ডাইউরেনাল রিদম ইন ইটস সেক্রেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন হরমোনটা ডাইউরেনাল সেক্রেশন আছে, ডাইউরেনাল ভ্যারিয়েশন সে শো করে? বলেন, কোন কোন হরমোনে ডায়রেনাল রিদম আছে? এই আমাদের এই হরমোন গুলোর মধ্যে এসিটিএইচ, অ্যাডেনালিন, প্যারাথাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন। মনে হয় এটা না পারার কোনো কারণ নেই, সবাই জানে। হ্যাঁ, গুড, এসিটিএইচ। তাহলে এসিটিএইচ এর এখানে ডায়রেনাল ভ্যারিয়েশন। আমরা বলি না যে সকালে এসিটিএইচ এট দা মর্নিং 9 AM, সকালের দিকে এসিটিএইচ মাপতে বলা হয় না? তো এটার জন্য। আর কর্টিসল তো আছেই ডায়রেনাল, সেটা আমরা জানি, সেই উদ্দেশ্যে। আর বাকিগুলোর কিন্তু এখানে ডায়রেনাল নাই। ডায়রেনাল ভ্যারিয়েশন কোন কোন হরমোনের আছে আপনারা লিখে নিতে পারেন। একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে মেলাটোনিন, একটা হচ্ছে টেস্টোস্টেরন, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। এগুলো আর একটা হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, তাহলে এই কতগুলো হরমোনে ডায়রেনাল ভ্যারিয়েশন আছে? কর্টিসল, মেলাটোনিন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, আর হচ্ছে গ্রোথ হরমোন, ডায়রেনাল ভ্যারিয়েশন আছে। In an immune-mediated response, which of the following leukocyte becomes an activated macrophage? না পারার কোনো কারণ নেই। সেম কোশ্চেন কিন্তু 39তম বিসিএস ও আসছিল, 39 BCS ও সেম কোশ্চেন আসছিল, রিপিটেশন কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে মনোসাইট। মনোসাইটটা ইমিউন মিডিয়েটেড রেসপন্সে চেঞ্জড হয়ে সেটা হয়ে যায় হচ্ছে আপনার মনোসাইট। ঠিক আছে, ওকে, তাহলে মনোসাইট হচ্ছে এটার অ্যান্সার। উইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ আ মেমব্রেন? তাহলে নন মেমব্রেনাস অর্গানিলি এইগুলোর মধ্যে কোনটা? রাইবোসোম, তাই না? নন মেমব্রেনাস অর্গানিলির মধ্যে একটা হচ্ছে রাইবোসোম। ডায়াফ্রাম ইজ পায়ার্সড বাই, তাহলে এই ব্রাঞ্চ গুলোর মধ্যে কোনটা ডায়াফ্রাম দিয়ে পায়ার্স হয়? তাহলে বলেন, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লোয়েস্ট ইন্টারকোস্টাল নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ, পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ যে নার্ভ, এটা তো অনেকেই জানি আমরা। তাহলে আপনি বলেন যে কোন নার্ভ এখানে ডায়াফ্রাম দিয়ে পার্সড হয়? একটা আমরা জানি যে আমরা কয়েকটা লেভেল পড়ছি না, ও আ, ভি ও এ, ভেনাকাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, আর হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। ভেনাকাভাল ওপেনিং হচ্ছে T8, সেটা দিয়ে যায় রাইট ফ্রেনিক নার্ভ। তারপরে আপনার এই যে আহ, ও ইসোফেজিয়াল ওপেনিং, সেটা দিয়ে যায় আপনার ইসোফেগাস, ভেগাস নার্ভ, আর হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ দা লেফট গ্যাস্ট্রিক ভেসেল। আর যেটা অ্যাওর্টিক, সেটা দিয়ে যায় হচ্ছে থোরাসিক অ্যাওর্টা, থোরাসিক ডাক্ট, অ্যাওর্টা, আর হচ্ছে হ্যাজাইগাস। আর
লেফট ফ্রেনিক নার্ভ এটা কিন্তু সেপারেটলি কোনো ওপেনিং দেওয়া যায় না, সেন্ট্রাল টেন্ডনের কাছে এটা কিন্তু ডায়াফ্রামকে পার্স করে। সুতরাং ডায়াফ্রাম ইজ পার্সড বাই লেফট ফ্রেনিক নার্ভ। Excitatory cells of the nervous system includes excitatory cells of the nervous system includes anterior horn cells of the spinal cord, ependymal cell, microglia, Purkinje cell. এখানে কিন্তু একটা ভালো কোয়েশ্চেন দিছে যে এক্সাইটেটরি সেলস অফ দা নার্ভাস সিস্টেম। তাহলে এখানে দেখেন এপেন্ডাইমাল সেল বা মাইক্রোগ্লায়া এরা কোনোটাই কিন্তু সেল না, বরং এরা হচ্ছে আপনার নিউরোগ্লায়া, মানে এক্সাইটেটরি না, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সেল। আবার এখানে বলছে অ্যান্টেরিয়র হর্ন সেলস অফ দ্য স্পাইনাল কর্ড, এটা ট্রু একটা সেল। আবার ওদিকে বলছে পার্কিনজি সেল, সেও কিন্তু ট্রু একটা সেল। প্রশ্নটা হচ্ছে এক্সাইটেটরি সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম, এখানে কে এক্সাইটেটরি সেল হিসেবে কাজ করে? যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই এটার নাম হবে পার্কিনজি সেল। ঠিক আছে, এইটাই হচ্ছে এক্সাইটেটরি সেল। হ্যাঁ, এইটার অ্যান্সার ঠিক আছে। ওকে, সামনে আসি। ইন হুইচ পয়জনিং গ্যাস্ট্রিক ল্যাভেজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এটা তো আমরা মোটামুটি দেখেই বুঝবো। এখানে ওপিসি, কেরোসিন, প্যারাসিটামল, মিথানল। নিঃসন্দেহে কেরোসিন পয়জনিং এ গ্যাস্ট্রিক ল্যাভেজ দেয়া যাবে না। ফলোইং ইনফেকশনস আর কমন ইন ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট অ্যাকসেপ্ট। ইমিউনোডিফিসিয়েন্ট পেশেন্টদের কোন কোন ইনফেকশন কমন? যেমন নিউমোসিস্টিস ক্যারিনি, ঠিক আছে, নিউমোসিস্টিস জিরোভিসি, এটা খুব কমন। সাইটোমেগালো ভাইরাসও খুব কমন, ক্যান্ডিডা তো কমন। কিন্তু ডিপথেরিয়া এটা কিন্তু শুধু ইমিউন ডেফিসিয়েন্ট না, ইমিউন কম্পিটেন্টদেরও হতে পারে। সো এইটা হচ্ছে ইমিউন ডিফিসিয়েন্সির উপর সাথে সম্পর্কিত না, ডিপথেরিয়া। তাহলে 166 আনসার হচ্ছে ডিপথেরিয়া। এসি এসি ইনহিবিটর কন্ট্রাইন্ডিকেটেড ইন, অবশ্যই প্রেগন্যান্সিতে আমরা খুব লিমিটেড অ্যান্টি হাইপারটেনসিভ দিই, ল্যাবেটালল দেই, নিফেডেপিন দেই, তাই না? তারপরে হেটালাজিন দেই। কিন্তু এসি ইনহিবিটর কিন্তু একদম কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড এসি ইনহিবিটর। তবে অ্যাজমাতে কিন্তু দেওয়া যায়, হার্ট ফেলিওরে দেওয়া যায়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে দেওয়া যায়। রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার ইনক্লুড, খেয়াল করেন রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার কোনটা কোনটা এখানে আছে। অ্যান্সার দেন, এটা আমি দেখছি অ্যান্সার কি দিচ্ছেন। অ্যান্সারে আমি কমেন্ট দেখতে চাই। রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার কেউ লিখছেন বি, কেউ লিখছেন ডি। আচ্ছা, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি রেট্রোপেরিটোনিয়াল মনে হয়? কি মুশকিল, এরকম করলে হবে? ঠিক করে লেখেন। আচ্ছা শুনেন, একটা নেমোনিক মনে রাখেন, ঠিক আছে? রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার ইন অ্যাবডোমেন, স্যাড পাকার। ঠিক আছে, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। স্যাড পাকার, রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার ইন অ্যাবডোমেন। নেমোনিক হচ্ছে স্যাড পাকার। হ্যাঁ, এসতে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আমি লিখতেছি না, আপনারা লিখে নিন। এসতে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এতে অ্যাওর্টা অ্যান্ড ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে। আচ্ছা, ডি তে আপনার ডিউডেনাম, ডি তে ডিউডেনাম, পি তে হচ্ছে প্যানক্রিয়াস, ইউতে ইউরেটার্স, পি তে প্যানক্রিয়াস। আবার বলি, এসতে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ওকে। এতে হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা। আচ্ছা, তারপরে ডিতে কি বললাম? ডিউডেনাম, বিতে প্যানক্রিয়াস, ইউতে ইউরেটার, সিতে হচ্ছে কোলন। কোলনের মধ্যে দুইটা কোলন, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন আর একটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, দুইটা, নট ট্রান্সভার্স। আচ্ছা, খেতে তো বুঝতেই পারতেছেন কিডনি, ইতে হচ্ছে ইসোফেগাস, আর আরতে হচ্ছে রেকটাম। রেকটামেরও আপার টু থার্ড, ঠিক আছে, আপার টু থার্ড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। তাহলে আমাদের এটার মধ্যে কোনটা আছে? অ্যাসেন্ডিং কোলন আছে, তাহলে অ্যাসেন্ডিং কোলন হবে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। ওকে, স্যাট পাকা। ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনটা? লিনোলিক, কার্বনিক, ওলিক, আর হচ্ছে অ্যারাকিডোনিক। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি কি আছে নাম বলেন, নাম লিখে ফেলেন, বায়োকেমিস্ট্রি কাদের কাদের মনে আছে? ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তাই না? আহ,
লেখেন লেখেন। তাহলে লিনোলেইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। কই লিখতেছেন না কেন? ও কমেন্টে অনেকে লিখছে, দেখতেছি আমি একটু। ভেরি গুড, হ্যাঁ লিনোলিক অ্যাসিড, ভালো হয়েছে অ্যান্সার। লিনোলিক অ্যাসিড এটাই হচ্ছে আম, আপনার আলফা লিনোলিক অ্যাসিড। এটা হচ্ছে আপনার ওমেগা 3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এই আবার দেখেন, আবার সেই কোশ্চেন, কন্টিনিউয়াস ক্যাপিলারিজ গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স ইন লাংস। এবার আর ভুল হবে? এবার তো মনে হয় কারো ভুল হবে না। ফটাফট অ্যান্সার। কন্টিনিউয়াস ক্যাপিলারিজ গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স ইন লাংস, 170-এর বি নিঃসন্দেহে। Commonest tumors of the central nervous system arise from meninges, neuroglia, blood vessel, nerve cell. তাহলে বলেন, প্রথমে বলেন কমনেস্ট টিউমার অফ দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি? কমনেস্ট টিউমার্স অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওভারঅল যদি মোস্ট কমন বলেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে মেটাস্টাসিস। ব্রেইন মেটস হচ্ছে মোস্ট কমন, কিন্তু এখানে মেটাস্টাসিস নিয়ে কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে মূলত প্রাইমারি সিএনএস টিউমার নিয়ে। প্রাইমারি সিএনএস টিউমার মধ্যে মোস্ট কমন প্রাইমারি সিএনএস টিউমার হবে হচ্ছে মেনিনজেস। তাহলে মেনিনজিওমা এটাই হচ্ছে মোস্ট কমন প্রাইমারি টিউমার। তাহলে অ্যান্সার হচ্ছে মেনিনজিওমা। ভেরি গুড। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অল এক্সেপ্ট, আমরা জানি ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ গুলো এরা সবাই কিন্তু ম্যাক্রোফেজ, ল্যাঙ্গারেন সেল, ডেনড্রাইটিক সেল, এরা সবাই ম্যাক্রোফেজ, এরা সবাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কিন্তু নিউট্রোফিল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, এই জন্য এটা সঠিক আনসার হচ্ছে নিউট্রোফিল। ডিএনএ সিনথেসিস ইজ ইনহিবিটেড বাই, তাহলে ডিএনএ সিনথেসিস কোনটা দিয়ে ইনহিবিট হয়? প্রেডনিসোলোন, ক্লোরামফেনিকল, অ্যাজাথায়োপ্রিন, আর হচ্ছে ক্লোরোকুইন। তাহলে নিঃসন্দেহে আপনারা জানেন যে প্রেডনিসোলোন ডিএনএ সিনথেসিসের সাথে সম্পর্কিত নাই, ক্লোরামফেনিকলের সাথে ব্যাকটেরিয়ার সম্পর্ক, বাট অ্যাজাথায়োপ্রিন এ কিন্তু ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। কার সাথে? প্রোড্রাগ 6 মার্কাপটোপিরিনের সাথে সে মেটাবোলাইজ করে, এবং সেভাবে সেই প্রোটিন পিউরিন পিউরিন সিনথেসিসটাকে ইনহিবিট করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাজাথায়োপ্রিন। এজা হচ্ছে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে। কমন অর্গানিজম ফর নিউনাটাল সেপসিস: নিউমোকক্কাই, সুডোমোনাস, ইকোলাই, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা। নিউনাটাল সেপসিসের মোস্ট কমন কজ ইকোলাই। ঠিক আছে, এটা মনে রাখবেন। রিকেটস রেডিওলজি: কাপিং, রিং শেপ এপিফাইসিস, ওয়াইডেনিং অফ এপিফাইসিস, ইনক্রিজড ক্যালসিফিকেশন। তাহলে রিকেটস এর রেডিওলজি যার মনে আছে, এটা না পারার কোনো কারণ নেই, অনেকবার পেডিয়াট্রিক্সে পড়া হয়েছে। আপনি বলেন যে রিকেটস এর যে জয়েন্ট গুলো সেখানে কি থাকে? রিকেটস হয় মূলত বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে। সেখানে আপনার দুইটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ওয়াইডেনিং হয় অ্যান্ড ফ্রেইড হয় মেটাফাইসিস। মেটাফাইসিস এন্ড অফ দ্য লং বোন, সেখানে কিন্তু স্পেশালি ডিস্টাল রেডিয়াস এবং আলনা, সেখানে ওয়াইডেনিং থাকে। এবং কাপিং অ্যান্ড স্প্লিং হয় মেটাফাইসিসে, লুজার্স জোন থাকে, আর হচ্ছে ডিফর্মিটি থাকে কিছু। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কাপিং অফ এপিফাইসিস, ওয়াইডেনিং অফ এপিফাইসিস, কোনটা অ্যান্সার হবে? ভালো করে বলি। অ্যান্সার আমি একটু দেখি সবাই কি কি লেখে। রিকেটস এর রেডিওলজিতে কিন্তু অনেক কিছু থাকে, হ্যাঁ। তাহলে বেসিক্যালি কাপিং হয় হচ্ছে মেটাফাইসিসে কাপিং হয়, কিন্তু মেটাফাইসিসে কিন্তু কাপিং হয়, এখানে বুঝতে হবে। এপিফাইসিসে কাপিং হয় না, মেটাফাইসিসে কাপিং হয়, ওয়াইডেনিং হয় হচ্ছে এপিফাইসিসে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি, ওয়াইডেনিং অফ এপিফাইসিস, রিকেটস রেডিওলজি। এক্স লিঙ্ক ডিসঅর্ডার, গতদিনই পড়াচ্ছিলাম নন ক্যাডার ব্যাচে।
এই এগুলো থেকে অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্ক, এগুলো থেকে একটা কোশ্চেন আসবেই। তাহলে এক্স লিঙ্ক ডিসঅর্ডার এখানে কোনটা? হিমোফিলিয়া। 39তম বিসিএস এ এইরকমই কোশ্চেন আসছিল, সেম কোশ্চেন। তো জানতে হবে মোড ডিস্টেবিলাইজার। মোড ডিস্টেবিলাইজার আসেই হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? লিথিয়াম হচ্ছে অ্যান্সার। মোড ডিস্টেবিলাইজার, টপিরামেট এগুলো মোড ডিস্টেবিলাইজার না, মোড ডিস্টেবিলাইজার আছে লিথিয়াম, আর একটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রেট, সরি লিথিয়াম অ্যান্সার। Normal saline is capable to exert about 300 milliosmol osmotic pressure, hypertonic to plasma, synonymous with normal saline, 9 gram milliequivalent solution. Reporting question, তাই না? তাহলে বলেন তো এটা সঠিক আনসার কি? ক্যাপাবল টু এক্সার্ট অ্যাবাউট 300 milliosmol osmotic pressure, hypertonic to plasma, synonymous with normal saline, 9 milligram per equivalent solution. এটা সঠিক আনসারটা দেন। আমরা কমেন্টে কি কি দেখতেছি একটু দেখি। কমেন্টে অনেকেই লিখছেন কিন্তু সেই কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। অনেক অনেক কমেন্ট, কোনটা রেখে কোনটা দেখবো বা কোন, অনেক কোশ্চেন, অনেক কমেন্ট চলে আসছে। এই তো আমরা শেষের দিকে। আচ্ছা, পড়তে পড়তে আবারও একটু বলে দিই আপনাদের দুইটা ব্যাচের কথা। একটা হচ্ছে আপনাদের 20 তারিখ থেকে রেসিডেন্সির অ্যাপোলো ব্যাচ শুরু হচ্ছে। 20 তারিখ থেকে রেসিডেন্সির অ্যাপোলো ব্যাচ শুরু হচ্ছে, এবং 25 তারিখ থেকে স্পেশাল বিসিএস এর নতুন ব্যাচ শুরু হচ্ছে, এবং 25 তারিখ বসবেন এবং ভর্তি হবেন যদি আপনাদের মনে হয় যে এক্সক্লুসিভ এডুকেশন এইড উইল বি হেল্পফুল ফর ইউর স্পেশাল বিসিএস প্রিপারেশন। এবং রেসিডেন্সির জন্য কোয়েশ্চেন ব্যাংকও এক্সক্লুসিভ এডুকেশন এইডের একটা এনরিচড কোয়েশ্চেন ব্যাংক যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং সঠিক করার চেষ্টা করা হয়েছে। আপনি পড়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ যে সমস্ত বই বাজারে আছে, কোশ্চেনের অ্যান্সার ঠিক কিনা এইটা বুঝতে বুঝতেই সময় চলে যায়। হ্যাঁ, কোন অ্যান্সার ঠিক আর কোন অ্যান্সার ভুল, এ কোনটা ট্রু লিখছে না false লিখছে, এই কন্ট্রোভার্সি থেকেই যায়, কিছু আলটিমেটলি থেকেই যাবে। কিন্তু যতটুকু শুদ্ধ উত্তর পাওয়া যায় ততই হচ্ছে ভালো। তো সেই হিসেবে আপনারা সেই বইগুলো নিজেদের কালেক্ট করতে পারেন। ভাই, ক্লাস থেমে আছে কেন? আচ্ছা, আমার ক্লাস কি দেখা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? একাই পড়াই যাচ্ছে। 239, তাহলে তো অবশ্যই দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নর্মাল স্যালাইন চোখের সামনেই আছে। কিন্তু এটার অ্যান্সার কি হবে? ক্যাপাবল টু এক্সার্ট 300 মিলি অসমোল অসমোটিক প্রেসার, হাইপারটনিক টু প্লাজমা, নাকি সিনোনিমাস উইথ নর্মাল স্যালাইন, 9 মিলি ইকুইভ্যালেন্ট সলিউশন। সঠিক অ্যান্সারের জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি অ্যান্সারটা দেন, একটু কোশ্চেনটা একটু কঠিন আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা নর্মাল স্যালাইনে আপনি যদি চিন্তা করেন সোডিয়াম ক্লোরাইড, তাই না? সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটা নর্মাল স্যালাইন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমরা জানি নর্মাল স্যালাইন লিটার 9 গ্রাম ইকুইভ্যালেন্ট মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার সলিউশনে আমাদের ইয়াটা থাকে, মানে প্রতি মিলি ইকুইভ্যালেন্ট লিটার সলিউশনে আমাদের 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। মলিকুলার ওয়েট অফ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আপনার 58.5, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, সুতরাং 58.5 হচ্ছে তার মলিকুলার ওয়েট। তাহলে আমি যদি বলি যে মোলারিটি অফ দা সোডিয়াম ক্লোরাইড কত, তাহলে 9 গ্রাম পার লিটার আমি যদি ভাগ করি, 9 গ্রাম পার লিটার ডিভাইডেড বাই 58 গ্রাম পার 0.5, তাহলে আসে 0.154 এম। এটা হচ্ছে এর মোলারিটি। এখন আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয় দুইটা আয়নে, সোডিয়াম আর ক্লোরাইড। তাহলে দুইটা আয়নের জন্য
আমার ডাবল অসমোটিক প্রেসার দিবে। সোডিয়ামের জন্য 0.154, ক্লোরাইডের জন্য 0.154, দুইটা দিয়ে যদি গুণ দেই তাহলে হয় 308। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড 308 মিলি অসমোল পার লিটার অসমোটিক প্রেসার দেয়। ঠিক আছে, এইটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে আমরা জানি যে একটা প্লাজমার অসমোটিক প্রেসার কত। একটা প্লাজমার অসমোটিক প্রেসার 280 থেকে 300। ওকে, 280 থেকে 300। তাহলে আমার এখানে অসমোটিক প্রেসার দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড কত, 308। তাহলে এটা কি আইসোটনিক নাকি হাইপোটনিক নাকি হাইপারটনিক বলেন? এটা হচ্ছে হাইপারটনিক। তাহলে হাইপারটনিক টু প্লাস। ওকে, কেন এটা হলো না? কারণ 308 হবে। কেন এটা হলো না? কারণ এটা 9 গ্রাম পার লিটার হবে, 9 গ্রাম মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার না। সিনোনিমাস এই নর্মাল স্যালাইন, এটা কোনো অপশনের মধ্যে পড়ে না। ঠিক আছে, ওকে। তাহলে এটা হবে হাইপারটনিক টু প্লাজমা। যারা যারা বি অ্যান্সার দিয়েছেন তারা হচ্ছে সঠিক। প্যানক্রিয়াটাইটিস কজেস এলিভেশন অফ প্লাজমা লাইভস। সহজ, কমপ্লিট লেশন অফ দ্য অকুলোমোটর নার্ভ কজেস প্রসেস। ব্লাইন্ডনেস না, কনস্ট্রিকশন না, এটা প্রসেস। অ্যাভাস্কুলার স্ট্রাকচার ইনক্লুড কি? এনামেল, বোন ম্যারো, পেরিওস্টিয়াম, রেটিনা। তাহলে অবশ্যই এনামেল অফ দ্য টিথ। খুব সহজ আছে। তাহলে আমি জাস্ট অ্যান্সার দেখা যায়। সাবস্টেন্স দ্যাট ক্যান ইজিলি ডিফিউজ থ্রু গ্লুকোজ, প্রোটিন, সোডিয়াম, অক্সিজেন। ডিফিউজ করতে পারে কোনটা? গ্লুকোজ, প্রোটিন, সোডিয়াম, অক্সিজেন। কোনটা খুব ইজিলি ডিফিউজ করতে পারে? বলেন, অ্যান্সার দেন। সোডিয়াম আয়ন, গ্লুকোজ, প্রোটিন, অক্সিজেন। অবশ্যই অক্সিজেন, কারণ গ্লুকোজ, প্রোটিন এগুলো কিন্তু সরাসরি ইজিলি করতে পারে না, ট্রান্সপোর্টার কাজ করে, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, বাট ইজিলি ডিফিউজ হতে পারে অক্সিজেন। ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম বাই এন্ডোথেলিয়াল সেল, এপেন্ডাইমা, অলিগোডেন্ড্রোসাইট, এপিথেলিয়াল সেল। ঠিক আছে, তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার অবশ্যই এন্ডোথেলিয়াল সেল দিয়েই ফর্মেশন হয়। ফিচার্স অফ সিএসএফ ইন পায়োজেনিক মেনিনজাইটিস। তাহলে পায়োজেনিক মেনিনজাইটিসে আপনার সিএসএফ এর ফিচারটা কি? ক্রনিক রেনাল ফেলিওর, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। বুঝলাম না এই কোশ্চেনটা কি হলো? ফিচার্স অফ সিএসএফ ইন পায়োজেনিক মেনিনজাইটিস। নো নো নো, এই কোশ্চেনটা সম্ভবত ভুল আছে। এই কোশ্চেনটার সাথে আমি একমত না। এই কোশ্চেনে ভুল আছে। হ্যাঁ, আমি জানি না এই কোশ্চেনটা এরা ঠিক দেখছে কিনা। আমরা এই কোশ্চেনটা স্কিপ করতে পারি। কারণ এই সিএসএফ এর ফিচারের সাথে এদের কি সম্পর্ক সেটা বেগ কোশ্চেন। মেজর অ্যান্টিবডি কন্টেন্ট অফ দা সিরাম ইজ। এই কোশ্চেনও বুঝলাম না, এই কোশ্চেনটা ভুল আছে। কি দিছে? I2I। মেজর অ্যান্টিবডি আসলে কোনটা বলেন তো? বডিতে কোন অ্যান্টিবডি বেশি থাকে? IgG। এটা হতে পারে যে গামা গ্লোবিলিন বেশি থাকে, বাট এটার সাথে এর কোনো সম্পর্ক নাই। Followings are mainly intracellular parasite: Echinococcus, Leishmania, COVID, Trypanosoma gambians, Leishmania donovani। এটা হচ্ছে intracellular parasite. Following menopause, there is increased secretion of FSH, oxytocin, prolactin, estrogen. তাহলে FSH বেশি সেক্রেশন হয়, হ্যাঁ, এস্ট্রোজেন টেস্টোজেন কমে যায়, ACTH বেশি সেক্রেশন। Biochemical disturbance occurs in fulminating hepatic failure, metabolic alkalosis, hypoglycemia, high serum albumin, prolongation of prothrombin time. তাহলে পিটি লিভার ফেলিওরে প্রোথ্রোম্বিন টাইম কিন্তু বাড়বে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বাট বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স মেইনলি প্রলংগেশন অফ প্রোথ্রোম্বিন টাইম। হুইচ টাইপ অফ এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন থাইরয়েড ফলিকল? থাইরয়েড ফলিকলে পাওয়া যায় কিউবয়েডাল এপিথেলিয়াম। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ প্রোটোজোয়াল ইনফেকশন? তাহলে আমরা জানি সিস্টোসোমিয়াসিস, ফাইলেরিয়াসিস, হাইডাটিডিস, এগুলো সবই হেলমিন দিয়ে হচ্ছে, বাট জিয়ারডিয়াসিস এটা প্রোটোজোয়া দিয়ে হচ্ছে, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া। Ionizing radiation following is true. Does not affect age, does not affect lung, does not affect skin, affects the brain. বলেন, ionizing radiation following is true. Answer them. আয়োনাইজিং রেডিয়েশন কোনটা? গামা রেডিয়েশন, তাই না? তাহলে রেডিয়েশন কিন্তু এজিং করতে পারে, হ্যাঁ, স্কিনকে তো অবশ্যই এফেক্ট করে, ব্রেনকেও এফেক্ট করতে পারে। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, কোয়েশ্চেন ভুল থাকলে কি করণীয় ভাই? কোয়েশ্চেন ভুল থাকলে
পিএসসি আপনাকে ওই কোশ্চেনের মার্ক দিয়ে দিবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, কোশ্চেন ভুল নিয়ে কোনো চিন্তা নেই। হুমস টেস্ট ইজ ইউজ ফর ডিটেক্টিং কোল্ড অ্যাগ্লুটিনি। আচ্ছা, কন্টেন্ট অফ দা ব্রড লিগামেন্ট, বলেন ব্রড লিগামেন্টের কন্টেন্ট কি? টেস্টিস, ওভারি, ইউরেটার, ওভারিয়ান আর্টারি। তাহলে ফেলোপিয়ান টিউব, ওভারি, ওভারিয়ান লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রড লিগামেন্টের কন্টেন্ট, পড়ে নিবেন। এটা সঠিক আনসার হচ্ছে ওভারি। তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি, সময় বেশি নেই, 12টা বেজে যাচ্ছে। মায়োএপিথেলিয়াল সেলস ফাউন্ড ইন কোথায়? সোয়েট গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অ্যান্সার দেন। মায়োএপিথেলিয়াল সেলস ফাউন্ড ইন সোয়েট গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। কোথায় মায়োএপিথেলিয়াল সেল পাওয়া যায়? দ্রুত দ্রুত অ্যান্সার দিতে হবে। এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলোতে ইউজুয়ালি মায়োএপিথেলিয়াল সেল গুলো পাওয়া যায়, তাই না? যেমন আপনার মেমারি গ্ল্যান্ডে পাওয়া যায়, সোয়েট গ্ল্যান্ডে পাওয়া যায়, স্যালাইভারি গ্ল্যান্ডেও পাওয়া যায়, হ্যাঁ, অনেক কিছুতেই পাওয়া যায়। মানে কোশ্চেনটা আসলে কিছুটা ভুল হয়েছে। আমার মনে হয় মায়োএপিথেলিয়াল সেলস ফাউন্ড ইন অল এক্সেপ্ট হবে। হ্যাঁ, কারণ সোয়েট গ্ল্যান্ডে পাওয়া যায়, প্যারোটিড গ্ল্যান্ডে পাওয়া যায়, ল্যাক্রিমাল গ্ল্যান্ডেও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে পাওয়া যায় না কোথায়? পাওয়া যায় না অ্যাডেনাল গ্ল্যান্ড। এইটাই হচ্ছে কোশ্চেন হবে। কোশ্চেনটা এখানেও ভুল লিখছে, এটা পিএসসি তে সম্ভবত কোশ্চেন এরকম ভুল আসে নাই, এখানে যখন কোশ্চেন টাইপ করা হয়েছে সেখানে ভুল আছে। লোকাল ব্লাড ভেসেলস আর ডায়ালেটেড ডিউ টু ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ এন্ডোথেলিন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম। এগুলো কঠিন কোশ্চেন, তাই না? লোকাল ব্লাড ভেসেলস আর ডায়ালেটেড ডিউ টু ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ, কি হবে অ্যান্সার দেন। এন্ডোথেলিন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। তা কি আসছে দেখি, কেউ কে অ্যান্সার দিচ্ছেন না। ইয়েস, পটাশিয়াম আসলে ইনক্রিজ এক্সট্রা সেলুলার পটাশিয়ামের কারণেই হচ্ছে লোকাল ব্লাড ভেসেল গুলো ডাইলেটেড হয়। ভেরি গুড, ভালো অ্যান্সার দিচ্ছে। হেমোরেজিক লেশনস মে অকার ভিটামিন বি, সি, রেটিনল, নেফ্রোটিক সিন্ড্রোম, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হতে পারে হেমোরেজিক লেশন। তারপরে স্ট্রাকচার পাসেস থ্রু গ্রেটার সায়াটিক ফোরামেন, এগুলো দেখে নিয়েন। মেজর সোর্স অফ প্রোজেস্টেরন ইন আর্লি 8 উইকস অফ প্রেগনেন্সি। In emphysema, pulmonary function test show decreased residual volume, increased FEV1 by FVC, increased total lung capacity, increased vital capacity. Question, হ্যাঁ, তাহলে আমরা জানি এমফাইসেমা বা সিওপিডি এটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এই লাং ডিজিজে আপনার রেসিডুয়াল ভলিউম বাড়ে, মোটেও কমে না। এপিবিয়ন বাই এফভিসি এটা কমে, লেস দ্যান 70%। টোটাল লাং ক্যাপাসিটি এইটা বাড়ে, ভাইটাল ক্যাপাসিটি কমে। তো এটার অ্যান্সার হচ্ছে সি। হট এয়ার ওভেন ইজ ফর স্টেরিলাইজেশন অফ স্কালপেল, ওয়্যার লুপ, নিডিল, সোয়াবিস্টিক। হ্যাঁ, তাহলে এখানে আপনার এই যে নিডিল, স্কালপেলও হইতে পারে, বাট নিডিলটাই আমরা রাখি। হট এয়ার ওভেনে আপনার স্টেরিলাইজেশন করা যায়। এটা একটু বলেন, মেজর সোর্স অফ প্রোজেস্টেরন ইন এয়ারলি 8 উইকস অফ প্রেগনেন্সি। এটার অ্যান্সার দিয়ে আমরা ক্লাস শেষ করব।
মেজর কর্পাস লুটিয়াম, ম্যাটার্নাল লিভার, প্লাসেন্টাল সাইটোট্রোফোব্লাস্ট, আর হচ্ছে প্লাসেন্টাল সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। ফার্স্ট ট্রাইমেস্টারে মেইনলি আসলে কর্পাস লুটিয়াম থেকেই প্রোজেস্টেরনটা আসে, এটাই মনে রাখবেন তাহলেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। মোটামুটি অনেকেই ধৈর্য ধরে ক্লাসটা করেছেন, কিছু অ্যান্সার দেখলেন, কিছু অ্যান্সার হয়তো আমাদের আবার একটু রিভিশন দেওয়া লাগতে পারে, বাট মেন কথা হচ্ছে যে কোশ্চেন কোথা থেকে আসে, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, এইটুকু মনে রাখ, মানে আপনার কোশ্চেনের যদি ধরন বুঝতে পারছেন, এটার গুরুত্ব বুঝে আপনারা মেডিকেল এই বিসিএস, স্পেশাল বিসিএস এর প্রিপারেশন শুরু করে দেন। যত দ্রুত প্রিপারেশন নেবেন আপনাদের চান্স পাওয়ার রেটটা ততই বাড়বে, বসে থাকার কোনো সুযোগ নাই। প্রতিদিন 1-2 ঘন্টা করে হলেও পড়াশোনা স্টার্ট করে দিন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে রাত 12টা পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আশা করি এর পরের ক্লাসগুলোতেও সাথে থাকবেন, এক্সক্লুসিভ এডুকেশন এর পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।